ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রী ও ৬ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক মন্ত্রী জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া সাবেক ৬ সংসদ সদস্যরা হলেন সলিম উদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার নির্বাচনের রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির ৩ শীর্ষ নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে বসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান তিনি। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। নির্বাচনের রূপরেখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এ সময় নির্বাচন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুদকের মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, হয়রানিমূলক মামলার মাধ্যমে নেতাকর্মীদের জীবন ধ্বংস করা হয়েছে। তার পরিবারও প্রতিহিংসা রাজনীতির শিকার। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা 2 মামলায় বৃহস্পতিবার স্থায়ী জামিন পেলেন আইএফআইসির ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে আদালতের আঙ্গিনায় আসলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজকের দিনটি ছিল অন্যরকম। ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক মাসুদ পারভেজ তাকে দুদকের মামলায় বেকসুর খালাস দিয়ে রায় দেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতে প্রমাণ করতে পারেনি দুদকের আইনজীবী। আরেক মামলায়ও খালাস পান তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন আবেদন করেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার বিরুদ্ধে 2 মামলায় আদালত তাকে স্থায়ী জামিন দেন। 10 বছর দেশে থাকিনি, আমাদের ছাত্র বৈষম্য এবং জনতার যে বিজয়, সেই বিজয়ের জন্য আমরা স্বাধীনভাবে আদালতে সারেন্ডার করেছি এবং বিজ্ঞ আদালত সেই
স্যারেন্ডার করার পরে উনি আমাকে ওনার জাজ মতো আমাকে বেল দিয়েছেন এবং আমি আশা করছি এইসব মিথ্যা মামলা আমার না, যারা ভুক্তভোগী সবার যেন এই বিজ্ঞ আদালত বিবেচনা করেন। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধে প্রতিটি দলে আসন প্রতি 2 জন প্রার্থী নির্ধারণ, প্রার্থীকে কমপক্ষে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য হতে হবে, না ভোটের বিধান চালু, সংসদে আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন। বৃহস্পতিবার রাজধানীতে ডেইলি স্টার ভবনে সুজন আয়োজিত আলোচনা সভায় এসব সুপারিশমালা তুলে ধরেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার বেশিরভাগ বক্তারাই তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা। তারা বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনতে হবে। সেই সাথে নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য কিভাবে বন্ধ করা যায় তাও উল্লেখ করেন বক্তারা। ভোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার, ভোট সংরক্ষণ করার, ভোটের রেজাল্টটা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তত্ত্বাবধায়ক সরকার নামক যে শব্দটা ছিল সেটাকে আরো রিফাইন করে আরো কিভাবে করে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন সেটা করেন, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে নির্বাচন এই দেশে বহু বছর অনাগতকালে সম্ভব না, হবে না। আর বিউরোক্রেসিকে নিউট্রাল করবেন। একটা আসনে একটা রাজনৈতিক দল মানে সর্বোচ্চ 2 জন প্রার্থী মনোনয়ন দিতে পারে। দেশে জনসংখ্যার বিবেচনায় জাতীয় সংসদের আসন সংখ্যা আরও বাড়ানো দরকার বলেও আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। ইংল্যান্ডে 7 কোটি মানুষ এবং হাউস অব কমন্সের আসন কত 650। বাংলাদেশে 18 কোটি মানুষ, কিভাবে 300টা আসন এখানে হয়? ইংল্যান্ডের হিসেবে তো এখানে প্রায় 1000 খানিক 900 পার্লামেন্টের আসন হতে পারে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী হবে না, দলীয় প্রধান হবেন না, 2 বারের বেশি হবেন না, 70 ধারা থাকবে না অথবা সংশোধন হবে। এই কাজগুলো যদি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় তারা কখনোই করবে না। আরপি অনুযায়ী কিন্তু লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। নির্বাচনে অপছন্দের প্রার্থীকে বর্জন করার জন্য পুনরায় না ভোট এর বিধান চালু করতে হবে বলেও মনে করেন বক্তারা। এত ডিটেইল এটাকে করা যেতে পারে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। অনেক জেলার বিস্তীর্ণ এলাকা থেকে নামছে বানের পানি, ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। ফেনীতে গত কয়েকদিন বৃষ্টিপাত কম হওয়ায় এবং ভারতের ঢল না আসায় জেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে জেলার সোনাগাজী, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এবং আশ্রয়কেন্দ্র এখনও পানিতে তলিয়ে আছে। নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিচ্ছে ডায়রিয়া সহ চর্মরোগ এবং এছাড়াও বিভিন্ন রোগ ব্যাধি। সরকারিভাবে 124টি মেডিকেল টিম ও বেসরকারিভাবে 16টি টিম দুর্গত এলাকায় কাজ করছে। মৌলভীবাজারে বন্যার পানি বিভিন্ন এলাকা থেকে নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরেছেন। কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। উন্নতি হয়েছে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ নান্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নান্টু, কুমিল্লার বন্যার চিত্র আপনি কেমন দেখছেন? আমি আছি কুমিল্লার লাকসাম উপজেলায়। গত 1 সপ্তাহ ধরে এই উপজেলার 183টি গ্রামে প্লাবিত হয়ে গেছে। এই 183টি গ্রামের মানুষজন এখনো পানিবন্দী রয়েছেন, তবে তাদের কাছে এসে শুনলাম পানি ধীরে ধীরে কমছে। এই কমার পানির একেবারে শুকাতে অন্তত সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিলাম, এই গত 1 সপ্তাহে বন্যা এবং বৃষ্টির প্রভাবে 2 জন নিহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত, এবং মেডিকেল অফিসার জানিয়েছেন যে এখানে বন্যা যারা আক্রান্ত হয়ে আছেন তাদের সেবা করার জন্য 8টি টিম কাজ করছে। শুধু লাকসাম নয়, লাকসাম ছাড়াও মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং 14 গ্রামেও কিন্তু এখনো
প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া আমরা যে খবরটি নিলাম যে এখন পর্যন্ত গুমতির পানি একেবারে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানিও কিন্তু এখন নিচের দিকে নামছে। তো বলা যায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং যে পরিমাণ ত্রাণ আসছে সেই ত্রাণ একদমই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখানে শুধু এখন তাদের অপেক্ষা কখন আশ্রয় ঘরে এসে তারা আশ্রয় নেবেন আশ্রয় কেন্দ্র থেকে। এই ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আলমগীর হোসেনকে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবিলম্বে স্বৈরাচারের দোসর আলমগীর হোসেনের পদত্যাগ দাবি করেছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সরকারের আমলে কুয়েটের টানা 2 বার উপাচার্যের দায়িত্ব পালন করেন আলমগীর হোসেন। ছাত্রলীগের সুপারিশে সিনিয়রদের ডিঙিয়ে তিনি 2010 থেকে 2018 পর্যন্ত কুয়েটের দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব নেবার পর তিনি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতেন না। অনেক নিয়োগ হয়েছে ছাত্রলীগের সুপারিশেও। ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হবার পরও কি করে তাকে ইউজিসির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেয়া হলো, এই প্রশ্ন প্রতিবাদকারীদের। কুয়েট থেকে পদত্যাগকারী আরেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার স্বীকারও করেন এই বিষয়টি। রুমে রুমে যে ছাত্রলীগের ছেলেপেলেরা যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে রুমে থেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে মেরে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। এই মদ্যপ নারী লিপ্সু দুর্নীতিবাজ আলমগীরের যদি বিচার না হয়, আমরা অতি শীঘ্রই আমাদের নতুন কর্মসূচি দিব। জালিম সরকারের এই ভিসি আলমগীর এখন বর্তমানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এর বিচার আমরা চাই। এই ভাস্কর্য বানানোটা সেটা তৎকালীন ভিসি করে গেছেন, আপনার কোনো দায়িত্ব? সেটা তো আমি কিছু জানি না। এটা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে মায়ের ডাক। সেখানে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 3টা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে, ওখানে কোনো মানুষের বাড়িঘর নেই। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানেই কেন কবর দেওয়া হলো? তারা বললেন ও তো রিক্সা চালাতো, নিজের জন্য তার 1 ছটাক মাটি দেয়, কোথায় কবর দেবে? লাশ আটবার পরে সবাই কাঁদছে, আর কান্নার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করেন যাতে তার কবর দেওয়া যায়। আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারে যেতে হবে, আমাদেরও যেতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি। এই সমস্ত মানুষকে যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবার নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, নোয়াখালীতে বন্যার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পানি কি কমতে শুরু করেছে কিনা? কথা আমি আছি নোয়াখালী জেলায় এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তো যদি দেখেন যে এই সড়কটি হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালীর প্রধান সড়ক, এবং এই সড়ক যদি আপনি আপনাদেরকে দেখাতে চাই যে এই সড়কের কয়েক কিলোমিটার জুড়ে এভাবে হাঁটু পানি হয়ে আছে, এবং এই হাঁটু পানি হওয়ার কারণে এই যে পুরো রাস্তা খানাখন্দকের সৃষ্টি হয়েছে, এবং এখানে কোনো যাত্রীবাহী গাড়ি চলে না, সিএনজি চলে না, কিন্তু ট্রাক্টর এবং ট্রাক চলাচল করলেও এখানে এত বড় খানাখন্দকের সৃষ্টি হয়েছে যে ট্রাকগুলি বিকল হয়ে পড়ে আছে। আর কথা আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে নোয়াখালী মোট 9টি উপজেলা এবং 9 উপজেলার যে প্রধান সড়ক আছে সেই সড়কের কিছু জায়গা থেকে পানি নেমে গেলেও এই 9 উপজেলার যে ইউনিয়ন আছে, গ্রাম আছে, সেই প্রত্যেকটা গ্রামে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি এখনো আছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন কিছু কিছু ঘর থেকে পানি নেমে গেলেও এখনো অনেক ঘরে পানি রয়ে গেছে, এবং যতই পানি কমছে যে মানুষের যে ক্ষয়ক্ষতি সেগুলি দৃশ্যমান হচ্ছে। এবং এই আজকে বন্যার 11 দিনে, এবং এই 11 দিনেও নোয়াখালীর মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারছে না। এদিকে বেশিরভাগ মানুষ যারা এতদিন ধরে পানিতে চলাফেরা করছেন এবং এই পানির ময়লা এবং দুর্গন্ধ পানিতে তাদের নানা ধরনের অসুখ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে,
চর্মরোগ হচ্ছে। এবং তারা আমাদের কাছে আরেকটি অভিযোগ করেছেন যে তাদের কাছে শুকনো খাবার আসলেও পর্যাপ্ত যে চাল ডাল তেল আছে সেই খাবার তারা পাচ্ছেন না, এবং তারা যেহেতু বাইরে বের হতে পারছে না সেই খাবার কোথাও থেকে জোগাড়ও করতে পারছে না। এবং এই বদ্ধ আশ্রয় কেন্দ্র কিংবা ঘরের মধ্যে পানিবন্দী থাকতে থাকতে মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন, নিরুপায় হয়ে পড়েছেন, এবং তাদের আসলে বলার আর কারো কাছে জায়গা নাই। তো কথা এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যার প্রভাব পড়েছে বাজারেও। শুক্রবারের বাজারে পণ্যের দাম জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুল শাওন। শাওন, বন্যার কারণে দ্রব্যমূল্যের পরিস্থিতি আপনি কি দেখছেন? কথা তেমন কোনো প্রভাব আসলে খুব বেশি আমরা যে দেখছি বাজারে তা না, তবে গত কয়েকদিন কিছু পণ্যের ক্ষেত্রে কিছু প্রভাব ছিল, তবে এখন হাতে গোনা কয়েকটি, যেমন সোনালী মুরগির দাম বেশ কমে গিয়েছিল, 200-210 টাকার মধ্যে নেমে এসেছিল কেজি। সেটি বিক্রেতারা বলছেন যে বন্যা কবলিত কিছু এলাকা থেকে আসলে মুরগির সরবরাহ বা এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আসলে বাজারে সাপ্লাইটা কিছুটা কম, যেই কারণে সোনালী মুরগির দামটা আবার বেড়ে 240 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লারের ক্ষেত্রে সেই প্রভাবটা আমরা দেখছি না। ডিমের ক্ষেত্রেও সপ্তাহখানেক আগেও আমরা দেখেছি 145 টাকা ডজন বিক্রি হয়েছে। বাদামি রঙের যে ফার্মের মুরগির ডিমটি সেটি এখন 150 টাকায় বিক্রি হচ্ছে, সামান্য বেড়েছে, তবে গত এক সপ্তাহ ধরেই এটি বেড়েছে। আর এর বাইরে চালের ক্ষেত্রে চাল বেশ অনেক দিন ধরেই আসলে চালের দামটা একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছে, তো সেই রকমই আমরা দেখছি বাজারে আজও। মিনিকেট 70-72 টাকা কেজি, আর আটাশের কেজি 55 টাকা, আর স্বর্ণা যে মোটা চাল সেটির কেজিও আমরা দেখছি যে 54-55 টাকায় ঠেকেছে। আর এর বাইরে সবজির দাম মোটামুটি স্থিতিশীল আগের মতোই, কিছু সবজির দাম একটু বেশি, কিছু সবজির দাম মোটামুটি সহনীয় বলছেন। কাঁচামরিচের দামও আমরা দেখছি 160 টাকা বা 150 টাকায় কেজি বিক্রি হচ্ছে। তবে অনেক দিন ধরেই পেঁয়াজ এবং আলুর দামটি একটি অবস্থানে আছে যেখান থেকে একদমই কমছে না। আজও আমরা দেখছি যে আলুর দাম 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ আমরা দেখছি যে 110-115 টাকা দেশি যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে। তো কথা এই ছিল মোটামুটি আসলে বাজারের সবশেষ খবর। শরীফুল, চাঁদপুরে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? কথা নতুন করে আসলে চাঁদপুরের কোনো গ্রাম আসলে প্লাবিত হয়নি, যেটা আসলে একটি স্বস্তিদায়ক খবর দিতে পারি। গত 3 দিন ধরে চাঁদপুরে বৃষ্টিপাত না হয় যেই গ্রামগুলো আসলে বন্যায় কবলিত হয়েছিল সেই গ্রামগুলোতে এখন আসলে যে জলাবদ্ধতা সেটা আসলে কমতে শুরু করেছে। সড়কের পাশে মূলত হচ্ছে যে প্রত্যন্ত গ্রামগুলো সেগুলোতে এখন ধীরে ধীরে জলাবদ্ধতা কমছে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি আশ্রয়ণ কেন্দ্র, এবং হচ্ছে যে এখানে ঠিক আশ্রয়ণ কেন্দ্রের পাশেই জলাবদ্ধতা রয়েছে, একটি মূল সড়ক। আর বিশেষ করে যে দুর্গম যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোতে এখনো আসলে জলাবদ্ধতার পানি কমছে না, আর সেই স্থানে এখনো আসলে যে বিভিন্ন সহায়তা পৌঁছায়নি। সেখানে শুরু হয়েছে পানিবাহিত রোগ, এবং তারা সবচেয়ে বেশি যেটা কষ্ট পাচ্ছেন সেটা হচ্ছে যে বিশুদ্ধ খাবার পানি এবং হচ্ছে যে চিকিৎসার যে অভাব সেটা এখনো রয়েছে। আমি যদি আরেকটা তথ্য বলি যে চাঁদপুরের হাইমচর, কচুয়া এবং হচ্ছে যে হাজীগঞ্জ এই যে উপজেলাগুলোতে রয়েছে সেগুলোতে আসলে কিছুটা যে বন্যা পরিস্থিতি সেটা আসলে উন্নতি হচ্ছে। তো 1 তারিখ থেকে আজ পর্যন্ত চাঁদপুরে 714 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত 3 দিনে কমতে থাকায় এখন বলা চল যে বন্যার পরিস্থিতি যেটা রয়েছে সেটা একটু স্বস্তিদায়ক হয়েছে। তো চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক। দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। বাবাকে ফিরে পেতে প্রায় 1 যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায়। স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও
কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের। নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, হত্যা করে গুম করে ফেলত লাশটিও। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের। গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকের আমার বাবাকে তুলে নিয়ে যায়, আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি, আমি আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গুম মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কেউ যাতে গুম না হয় তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি আরও বলেন, মানবতা বিরুদ্ধে গুমের মতো গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে। বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনিও উদ্বিগ্ন উল্লেখ করে বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 7 শতাধিক মানুষকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে, যার একটিরও ন্যায় বিচার মেলেনি। গুমকে ব্যবহার করা হয়েছে সমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে। আশ্রয়কেন্দ্র সহ অন্য স্থানে ঠাঁই নেওয়া বানভাসীরা বসতঘরে ফিরতে পারছেন না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে 259 জন হাসপাতালে ভর্তি হয়েছে। পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে ডায়রিয়া, চর্মসহ নানা রোগ ব্যাধি। সরকারি হিসেবে বন্যা মৃতের সংখ্যা বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। ফেনীতে বন্যার পানি নামছে খুবই ধীর গতিতে। বৃষ্টি কম হওয়া আর ভারত থেকে ঢলের পানি না আসায় অল্প অল্প উন্নতি হচ্ছে পরিস্থিতির। জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এখনও পানিতে তলিয়ে আছে। নোয়াখালীতে এখনও মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। সেখানে খাবার ও বিশুদ্ধ পানির সংকট চলছে। দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগ। সরকারি হিসেবে 124টি মেডিকেল টিম ও বেসরকারিভাবে 16টি টিম দুর্গত এলাকায় কাজ করছে। এদিকে মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা নেই ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে। বানভাসীরা ফিরেছেন নিজ ঘরে। সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে স্বচ্ছ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার 14 উপজেলা। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান বানভাসীরা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকায়। দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট।
রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় 1.5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এনটিভির পক্ষ থেকে। আমরা মাল দিয়েছেন, খুব খুশি হয়েছি। আমরা দোয়া করবো খাইয়া, আমরা আপনারা দোয়া করবো। আল্লাহ আপনারা খুশি করতা, আল্লাহ শান্তি রাখতা, রহমত দান করতা। আল্লাহ রহমতে বেশি খুশি হইয়া যাইরাম খাইয়া। শুরু থেকেই বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে দর্শকের ভালোবাসার এই চ্যানেলটি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজধানী বাজারে সব ধরনের চালের দামই বাড়তি, আর সরবরাহের ঘাটতির অজুহাতে নতুন করে দাম বাড়ছে সোনালী মুরগির। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকে, তাই চাল, ডাল, আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে। তাই এসব পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। অন্যদিকে রাজধানী বাজারে মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওনের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের চালের দাম বাড়তি। বন্যার ত্রাণের জন্য অনেকেই কিনছেন মোটা চাল, তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি। কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়। যত চাহিদা বেশি হতো দাম বাড়া দেয়। এখন তো ত্রাণের চালে বিক্রি করি, অন্য চাল বিক্রি হয় না। তো ত্রাণের চালে বিক্রি করি, আপনার স্বর্ণা চালে বিক্রি করছি 2600 করে ওনাদের কাছে। বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লারের কেজি 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালির কেজি এখন 240 টাকা। বন্যার কারণে সরবরাহের ঘাটতিতে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। বন্যার কারণে মানে বাচ্চা ফুটাতে পারতেছে না, এবং এই সাইডের মাল কম, ওটার জন্য মাল বাড়তেছে। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি 115 টাকা, আর অনেক দিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। রাজধানীতে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। চড়া মূল্যের বাজারে তাই হতাশা জানান সাধারণ ভোক্তারা। দাম বাড়লেও তাদের কিনতে হবে, আর কমলেও কিনতে হবে, খাইতে তো হবে, বাঁচতে হবে মানুষের। বাজারের দামটা এখনো নিয়ন্ত্রণের বাইরে, যদি নিয়ন্ত্রণের মধ্যে আসে তাহলে ভালো হবে আর কি। সেটা মানুষের নাগালে, ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম জিনিস যদি চলে আসে, মানুষ কিন্তু এটাকে এক্সপেক্ট করবে। অন্যদিকে শুক্রবারও ঢাকার অনেক বাজারে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা। ভোক্তা যে প্রোডাক্ট কিনেছে তাকে ওনাকে রসিদ দিয়েছে, কিন্তু মূল্য তালিকার চাইতে ওনার কাছ থেকে বেশি রাখা হয়েছে। আমরা একটা প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং সতর্ক করেছি সকল ভোক্তাকে যে ওনারা যেন অবশ্যই পণ্যটা কেনার সময় ওনাকে যখন ভাউচার দেয়, উনি যেন রসিদটা মিলিয়ে দেখে যে মূল্য তালিকার সাথে এটা মিল আছে কিনা। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পার্কে ঢুকে সেখানে শ্রমিক দলের নাম করে দেয়াল নির্মাণের চেষ্টা করে দুর্বৃত্তরা। থিম পার্ক, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং এবং হেরিটেজ পার্ক নিয়ে গড়ে ওঠা ফ্যান্টাসি কিংডম দখলের প্রচেষ্টায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পার্কের কর্মকর্তা কর্মচারীরা। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে দর্শনার্থীরাও। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন গাজী নামে একজন ব্যক্তি সকাল থেকে শ্রমিক দলের ব্যানারে লোকজন জড়ো করেন। এ বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, লিটন গাজী শ্রমিক দলের কেউ নন। বিএনপি রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন না। ফ্যান্টাসি কিংডমে একজন লিটন গাজী নামে একজন লোক, সে একটা বাউন্ডারি করতেছে, এটা নাকি তার কাগজপত্র আছে। আরে কাগজপত্র থাকলে আলাপ আলোচনা করো, কোর্টে যাও। তুমি এরকম একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, তুমি একদম ওয়াল টোয়াল ভেঙে ভিকে ঢুকে যেতে হতে পারে না। দেখেন আমাকে, সে নাকি বিএনপি করে, আমরা কেউ চিনি না, এলাকায় কেউ চিনি না। খুলনা প্রযুক্তি ও প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আলমগীর হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবিলম্বে স্বৈরাচারের দোসর আলমগীর হোসেনের অপসারণ দাবি করেছেন তারা। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল ইসলাম। শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সরকারের আমলে কুয়েটে টানা 2 বার উপাচার্যের দায়িত্ব পালন করেন ডক্টর আলমগীর হোসেন। ছাত্রলীগের সুপারিশে সিনিয়রদের ডিঙ্গে তিনি 2010 থেকে 2018 সাল পর্যন্ত কুয়েটের দায়িত্ব পালন করেন।
উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর তিনি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতেন না। অনেক নিয়োগ হয়েছে ছাত্রলীগের সুপারিশে। ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ার পরও কি করে তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হলো, এই প্রশ্ন প্রতিবাদকারীদের। এই স্বৈরাচারের পতিত আত্মা কুলাঙ্গার আলমগীরকে কেন আবার ইউজিসির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো, এর জবাব আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা চাই। ছাত্রলীগের নেতৃত্বে আমাদের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবাই নির্যাতিত হয়েছেন। সবকিছুর হতে হচ্ছে ডক্টর আলমগীর। আমরা চাই এই আলমগীরের পদত্যাগ চাই ইউজিসির পদ থেকে। জালিম সরকারের এই ভিসি আলমগীর এখন বর্তমানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এর বিচার আমরা চাই। এছাড়া কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি AKM আহসানুল্লাহ ভূঁইয়া 2010 সালের 23 সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়। শিক্ষার্থীদের আপত্তির পরও ক্যাম্পাসে তার মুরাল তৈরি করেন সাবেক ভিসি ডক্টর আলমগীর। কেউ প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা কর্মীদের দিয়ে নির্যাতন করারও অভিযোগ তার বিরুদ্ধে। কুয়েট থেকে পদত্যাগকারী আরেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার স্বীকারও করেন বিষয়টি। আমাদের একজন ছাত্র নেতা ছিল, সে একটা বিয়ে পার্টিতে গেছিল। বিয়ে পার্টিতে অনেক সময় হয়তো ড্রিঙ্ক করে, কিন্তু সেইটা হয়তো পয়জনাস ছিল। এই ভাস্কর্য বানানোটা সেটা তৎকালীন ভিসি করে গেছেন। দ্রুত ডক্টর আলমগীরকে অপসারণের দাবি করেছেন শিক্ষার্থীরা। NTV নিউজ ডেস্ক। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভীর সহ 46 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম। মামলায় আহমেদ আকবর সোবহান এবং স্যাম সোবহান ছাড়াও 8 জনকে হুকুমের আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 21 আগস্ট গ্রেনেড হামলা এবং বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডি সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আখুন্দ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ। মামলার বিবরণে জানা যায়, গত 5 আগস্ট শিবগঞ্জের ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। এ সময় হুকুমদাতা 8 আসামির নির্দেশে ছাত্র জনতার উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। Her younger brother has been missing for 11 years, said Rehana Akhtar Munni, sister of missing student leader Selim Reza Pintu, who was the president of Chhatra Dal's Shutrapur unit. She said Pintu was taken away by men 11 years ago who claimed they were from the administration. They were all armed. For the past 11 years, the families of enforced disappearances like Rehana had no joy or festivities. They asked who gave Sheikh Hasina the audacity to forcibly disappear the independent citizens of Bangladesh. They repeatedly demanded the hanging of former Prime Minister. Family members and relatives of those who were disappeared and forcibly taken away by the law enforcers during the Awami League regime held a human chain in front of the central Shahid Minar this morning to mark the International Day of the Victims of Enforced Disappearances. This is the first time the family members of the enforced disappearance victims could gather in an open space to demand the return of their loved ones. আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকেরা আমার বাবাকে তুলে নিয়ে যায়। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমি আমার বাবাকে ফেরত চাই। The UN Human Rights Office has decided to send a fact-finding mission to Bangladesh to look into human rights violations committed from July 1st to 15th August. The office will deploy a fact-finding team to Bangladesh in the upcoming weeks with a view to reporting on violations and abuses perpetrated during the protests, analyzing the root causes and making recommendations to advance justice and accountability and for longer-term reforms. UN Human Rights Office spokesperson Ravina Shamdasani said in a statement on Friday. The decision comes following a visit of a team from August 22nd to 29th when they met different stakeholders including advisors in the interim government.
BNP acting chairman Tariq Rahman has vowed to eliminate enforced disappearances, calling it a crime against humanity and a severe violation of basic human rights. He promised that no individual would go missing if BNP forms the government. The son of BNP chairperson Begum Khaleda Zia said if BNP is elected by the people and forms the government, they will adhere to the international guidelines on the prevention of disappearances as adopted by the United Nations, ensuring that no more individuals go missing in Bangladesh. Bangladesh signed the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance on Thursday, with the chief advisor of the interim government, Professor Dr. Muhammad Yunus, signing on behalf of the country. Pakistan Prime Minister Shehbaz Sharif had a telephone conversation with the chief advisor Dr. Muhammad Yunus today and emphasized the need to revitalize relations between the two nations. There remains immense potential in expanding bilateral trade and economic cooperation, Pakistan Premier told Dr. Yunus, congratulating him on his assumption of the leadership of the interim government of Bangladesh. He expressed his best wishes to the chief advisor and hoped that the goodwill between the two South Asian countries would be translated into substantial cooperation for the benefit of their people. Dr. Yunus thanked Sharif for the phone call following his swearing in after a student-led revolution. The chief advisor also thanked the Pakistan Premier for sending a message conveying sympathy and solidarity of the people of Pakistan for the flood victims of Bangladesh. Referring to changes in Bangladesh, Indian External Affairs Minister S. Jaishankar said they will deal with the government of the day. At a book release program, he said they have to recognize that there are political changes, and political changes can be disruptive. Delhi also has to look for mutuality of interest, Jaishankar said. He says Bangladesh is India locked, and our northeast is Bangladesh locked. And that, in a way, is a kind of, I would say, a sort of a succinct summary of one important aspect of our relationship. Now, all of you are also aware that with Bangladesh, since its independence, our relationship has gone up and down. And it is natural that we will deal with the government of the day. But we also have to recognize that there are political changes, and the political changes can be disruptive. And clearly here we have to look for mutuality of interest. 54 people, including 41 men, 6 women and 7 children, died in the devastating flood as deaths of 2 more people were reported today. Among the deaths, 14 were in Kumilla, 19 in Feni, 6 in Chattogram, 8 in Noakhali, 1 each in Khagrachori, Brahmanbaria, Molvi Bazar and Lokhipur, and 3 in Cox's Bazar district. Besides, 1 person remains missing in Molvi Bazar. Overall, flood situation has improved in Sylhet, Hobiganj and Chattogram. Train services in the eastern part of the railway network were halted for 4 days after extensive flooding submerged around 56 kilometers of railway tracks across various routes. The UNICEF has issued a stark warning that over 2 million children in eastern Bangladesh are at severe risk as devastating floods, the worst in 34 years, sweep through homes, schools and villages. The floods have affected a total of 5.6 million people in the region. Besides airing objective news and entertainment programs, most popular television channel in Bangladesh, NTV, is distributing relief materials among the flood-affected people in Kumilla and Molvi Bazar. The NTV relief team distributed packages full of essential commodities including rice, pulses and edible oil. NTV distributed relief materials to people who still remains disconnected with the mainland due to floodwater. After receiving the relief goods, the helpless villagers offered up thanks and expressed warm gratitude to NTV authorities.
আমরা মাল দিয়েছেন, খুব খুশি হয়েছি। আমরা দোয়া করবো খাইয়া, আমরা আপনারা দোয়া করবো। আল্লাহ আপনারা খুশি করতা, আল্লাহ শান্তি রাখতা, রহমত দান করতা। Cricket. Due to a continuous rain, the first day of second test between Bangladesh and Pakistan in Rawalpindi have been called off. The decision was officially announced shortly after 12 p.m. local time. No toss could take place on the opening day. The weather forecast for the first day of this test was not favorable at all. Rain and wet outfield initially delayed the toss. Though the umpires scheduled a ground inspection, it couldn't take place due to the persistent rain. Bangladesh leads the series after winning the first test by 10 wickets. আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। বাংলাদেশ এবার জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করায় দিবসটি বিশেষ মাত্রা যোগ করেছে। পরিসংখ্যান বলছে গত 15 বছরে বাংলাদেশে 7 শতাধিক মানুষ গুম হয়েছেন। নিখোঁজদের সন্ধান, শনাক্তকরণ ও কেন গুম করা হয় তা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মুকসিমুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। অবর্ণনীয়, অসহনীয় দুঃখ যন্ত্রণা। ঘুমাতে পারতাম না আমি, কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে। মানে ওখানে দিন যে কিভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই। কি সকাল বিকাল বুঝতে পারবেন না, এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোটা না ঢুকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিচ্ছি, এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট ছিল সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম তোমার সাথে এই আচরণ করবে, তাহলে একটু আদর করে দিয়ে আসতাম। 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘরের বন্দিদশা থেকে মুক্তি পান সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মাইকেল চাকমার মতো অনেকেই। বছরের পর বছর নিখোঁজ থাকার পর তাদের এই মুক্তিতে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন স্বজনরা। গুমের শিকার প্রিয়জনের এখনো কোনো হদিস না পাওয়ায় পরিবারের কান্না থামছে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের স্বজনদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এবং মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশের 700-রও বেশি মানুষ গুম হয়েছেন। মায়ের ডাকের তথ্য মতে অনেকে প্রাণে বাঁচলেও 150-র বেশি মানুষের খোঁজ মেলেনি এখনও। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই সিদ্ধান্ত নেয় গুম প্রতিরোধে জাতিসংঘের সনদে সই করবে বাংলাদেশ। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক 9টি সনদের 8টিতেই সই করলেও গত 15 বছরে গুম বিরোধী সনদে সই করেনি শেখ হাসিনা সরকার। অবশেষে সরকার পতনের পর গুম প্রতিরোধ দিবসের একদিন আগে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকারের যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে জাতিসংঘ। গুম করার অপরাধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ এবং তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে 5 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক। দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাবা কেমন আমি সেটা জানি না, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। বাবাকে ফিরে পেতে প্রায় 1 যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায়।
স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের। নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, হত্যা করে গুম করে ফেলত লাশটিও। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের। গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকেরা আমার বাবাকে তুলে নিয়ে যায়। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমি আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কেউ যাতে গুম না হয় তা নিশ্চিত করবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি আরও বলেন, মানবতার বিরুদ্ধে গুমের মতো গুরুতর অপরাধের ন্যায় বিচার হতেই হবে। বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনিও উদ্বিগ্ন উল্লেখ করে বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 7 শতাধিক মানুষকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে, যার একটিরও ন্যায় বিচার মেলেনি। গুমকে ব্যবহার করা হয়েছে সমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ। আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিতের উপর গুরুত্ব দেন। উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফোন দেবার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফকলার টুর্ককে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাই কমিশনারের মুখপাত্র রবিনা সামদাসানি প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফকলার টুর্ক। আওয়ামী লীগের আমলে গুমের ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তির স্বজনের রাষ্ট্রীয়ভাবে পাশে থাকার জন্য বর্তমান সরকার কাছে আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এখনো দেশি বিদেশি শক্তি চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হন।
কেউ কেউ ফিরে আসলেও এখনও প্রিয় মানুষের সন্ধান পাননি স্বজনরা। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ স্বজনদের নিয়ে সংহতি সভার আয়োজন করে দলটি। আমি আমার বাবার সাথে করতে চাই আর গুম দিবস পালন করতে চাই না। গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজকে গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই 16 বছরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, এরা হচ্ছে প্রথম সারির সৈনিক, প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে, প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। ফ্যাসিবাদীরা আবারও যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। যারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার, এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডক্টর আফম খালিদ হোসেন। আসন্ন দুর্গাপূজা উদযাপনে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা সংকট দেখা গেলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তারা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পূজা কমিটির এদেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র দায়ী, একজন অন্য ধর্মের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী। গুজবে কান দেবেন না, কিছু কিছু গুজব তৈরি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, এই সরকার তাদেরকে ছাড় দেবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার রাজধানী দিল্লিতে রাজীব সেখরের লেখা বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। Now, all of you are also aware that বাংলাদেশে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক। সবাই অবগত, স্বাধীনতার পর থেকে দুদেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। স্বীকার করতে হবে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়। এখানে অবশ্যই আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয়টি দেখতে হবে। and clearly here we have to look for mutuality of interest. ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে। আশ্রয়কেন্দ্রের ঠাঁই নেয়া বানভাসীরা এখনও নিজেদের ঘরে ফিরতে পারছেন না। পানি নামার সাথে সাথে দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানাবিধ রোগ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 259 জন হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্গত এলাকায় সাধ্যমতো কাজ করছে মেডিকেল টিম। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ফেনীতে এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। বৃষ্টিপাত কম আর ভারত থেকে ঢলের পানি না আসায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এবং আশ্রয়কেন্দ্র এখনও পানিতে তলিয়ে আছে।
12 দিন ঘর বাড়ি সব লেগেছে, কিছু নাই, সবকিছু তলা লেগেছে। যে রান্দি খামু খাড়ের চাষ মতো শুমু উঠে তুলি তার কায়দা নেই। নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি সামান্য উন্নতির দিকে। মাঝদি, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগ। অনেক শিশু বাচ্চাদের ডায়রিয়া, পাতলা পায়খানা, জ্বর, কাশ, এখন ঠিক মতন ওষুধ দাওয়াই পাইতেছি না। লক্ষ্মীপুরে প্রায় 7.5 লাখ মানুষ বন্যায় পানিবন্দী রয়েছে। প্রায় 30,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে জলাবদ্ধতা কিছুটা কমেছে। পানিবন্দী গ্রামগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাব রয়েছে। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বাড়িঘরের পাশাপাশি ক্ষতি হয়েছে আউশ, আমন ধান ও সবজি ক্ষেতসহ সড়কের। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। রাঙ্গামাটিতে কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে এখনও খুব বেশি পানি কমেনি কাপ্তাই হ্রদে। এতে হ্রদ তীরবর্তী প্রায় 18,000 মানুষ এখনও পানিবন্দী হয়ে রয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে স্বচ্ছ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে NTV। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। মানুষ মানুষের জন্য, বানভাসীদের প্রয়োজন একটু সহানুভূতি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার 14 উপজেলা। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল NTV। যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান বানভাসীরা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকায়। দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট। রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় 1.5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় NTVর পক্ষ থেকে। আমরা মাল দিয়েছেন, খুব খুশি হয়েছি। আমরা দোয়া করবো খাইয়া, আমরা আপনারা দোয়া করবো। আল্লাহ আপনারা খুশি করতাম, আল্লাহ শান্তি রাখতা, রহমত দান করতাম। আল্লাহ রহমতে বেশি খুশি হইয়া যাইরাম খাইয়া। দুর্গত অনেক এলাকায় একাকার হচ্ছে বন্যার পানি আর অশ্রুধারা। মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে দর্শকের ভালোবাসার চ্যানেলটি। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। পরিবেশ অনুকূলে এলে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সুধী সমাবেশে এসব কথা জানান জামায়াতের আমির। নাজিবুর রহমানের রিপোর্ট। দুপুরের পর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতারা। এ সময় দলটির নায়েবে আমির প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় না তার দল। রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত দেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি। সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধের ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে।
এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময় এই কাজ করলে জামাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অপসাংবাদিকতা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনা করার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নীতিকে অবজ্ঞা করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি খুনি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে পুনরায় দেশ তুলে না দেবার আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগের শাসনামলে রাস্তায় নামলে খুন আর ঘরে থাকলে গুম হতে হতো। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও দাবি করেন চরমোনাই পীর। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারত পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে বন্যা পরিস্থিতিতে ফেলেছে। এছাড়া দাবি জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে বাড়তি সব ধরনের চালের দাম, আর সরবরাহ ঘাটতির অজুহাতে নতুন করে দাম বেড়েছে সোনালী মুরগির। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকেই। তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 54 টাকায়। চাল, ডাল, আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে, ফলে এসব পণ্যের দামও বাড়তি। মুরগির মধ্যে ব্রয়লারের কেজি 170 টাকা আর সোনালীর কেজি এখন 240 টাকা। আর অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম, কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। দেশি পেঁয়াজের কেজি 115 টাকা। সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। চড়া মূল্যের বাজারে তাই হতাশ ক্রেতারা। অন্যদিকে রাজধানীর বাজার মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা।